এক বিশাল স্পেসশিপ নিয়ে ভয়ঙ্কর এক গ্রহের কিছু এলিয়েন এসে আমেরিকার উপরে দখল নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এরই উত্তর দিতে এবার আমেরিকা তার যত ভয়ঙ্কর সব কমান্ডো ফোর্স আছে তাদেরকে যুদ্ধে নামায়। তবে এই কমান্ডো ফোর্সগুলো যখন এই এলিয়েনদের সাথে পেরে উঠছিল না, এবার আমেরিকা সিদ্ধান্ত নেয় যে তাদের ব্ল্যাক ড্রাগন ফাইটার জেট দিয়ে পুরো এলিয়েনকে ধ্বংস করে দেবে। শুরু হয়ে যায় এলিয়েন ভার্সেস ফাইটার জেট এর ভয়ঙ্কর যুদ্ধ। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া দ্য টুমরো ওয়ার মুভির কথা। ভাইরে ভাই, এই মুভিটা পুরাই একটা জলজান্ত ওয়ার জোন। তবে এই মুভির পুরো কাহিনী বুঝতে হলে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এর মধ্যে যেমন যুদ্ধ রয়েছে তেমন টাইম টেবিলের কিছু বিষয় জড়িত। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিয়ে শুরু করি আজকে টুমরো ওয়ার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই ড্যান ফরেস্টার নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। এই লোকটা পেশায় একজন স্কুল শিক্ষক, তবে আগের জীবনে সে একজন আর্মি কমান্ডো ছিল। বর্তমানে সে তার আর্মির জীবন ছেড়ে দিয়ে স্ত্রী এবং মেয়েকে নিয়ে সাধারণভাবে জীবনযাপন করছিল। একদিন সে তার বাসায় ফিরে তার স্ত্রী অ্যামিকে বিভিন্ন কাজে হেল্প করে এবং তার মেয়ের সাথে সময় কাটাতে থাকে। কিন্তু দিন শেষে ড্যানের এই সকল কাজকর্ম মোটেও ভালো লাগে না। মানে বুঝতেই পারছো, একজন আর্মি কমান্ডোর এই সকল পারিবারিক কাজ মোটেও সহ্য হবে না। তার মনে সবসময় ঘুরপাক খায় একটা ল্যাবে কাজ করার ইচ্ছা। এই ইচ্ছা থেকেই সে অনেক প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু বারবারই তার প্রত্যেকটি অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে থাকে। যার কারণে সে বাধ্য হয়ে স্কুলের কাজ শেষ করে বাসায় এসে তার স্ত্রী এবং মেয়ের সাথে সময় কাটায়, যেটা তার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ। কিন্তু ড্যানের প্রিয়তমা স্ত্রী আর তার কন্যা মেয়রি তাকে খুবই ভালোবাসতো। একদিন সে তার পরিবারের সাথে নিয়ে টিভিতে একটা ফুটবলের ম্যাচ দেখছিল। হঠাৎ লাইভ ম্যাচ চলাকালে এক উজ্জ্বল আলোর কণার ঝাপটা এসে পড়ে গ্যালারির ভেতরে। পরিস্থিতি শান্ত হওয়ার সাথে সাথেই ভেতর থেকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত একদল সৈন্যকে বেরিয়ে আসতে দেখতে পায়। এই দৃশ্য দেখে ড্যান একেবারে আকাশ থেকে পড়ে যায়। তবে বিষয়টি বোঝার জন্য সে মনোযোগ দিয়ে টিভির মধ্যে তাকিয়ে থাকে। আলোর ভেতর থেকে বেরিয়ে আসা সৈন্যগুলো গ্যালারির মধ্যে দাঁড়িয়ে সকলকেই বলতে থাকে যে তারা ভবিষ্যৎ থেকে এসেছে। তাদের মধ্যে থেকে একজন ছিল লেফটেন্যান্ট হার্ড, যে এই বিষয়গুলো এবার পৃথিবীবাসীর কাছে খুলে বলতে থাকে। তখন সকল ক্যামেরা ওই লোকদের উপরে ঘুরে যায় এবং পুরো বিশ্ব জুড়ে এই সমস্ত ঘটনা লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যায়। তার মতে ভবিষ্যৎ মানবজাতি ধ্বংস হতে চলেছে, যেখানে মানুষের সঙ্গে এলিয়েনের একটা বিশাল যুদ্ধ শুরু হতে চলেছে এবং মানুষের সংখ্যা একেবারে কমে গিয়ে 2050 সালের মধ্যেই তারা পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে আর পুরো পৃথিবীতে রাজত্ব করবে ভয়ঙ্কর এক দল এলিয়েন। এই ঘটনা শোনার সাথে সাথে গ্যালারিতে থাকা সকল মানুষের হইচই শুরু হয়ে যায়। এমনকি পুরো পৃথিবী জুড়ে এই লাইভ টেলিকাস্ট দেখা সকল মানুষ উত্তেজিত হয়ে পড়ে। সেই লেফটেন্যান্ট হার্ড আরো বলতে থাকে, এই ঘটনা জানার পরেই তারা ভবিষ্যৎ থেকে এসেছে মানুষদেরকে সাহায্য নিতে, কারণ ওই এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য তাদের বিপুল পরিমাণ আর্মি সৈনিক দরকার। আর আমরা যেহেতু তোমাদেরই বংশধর, তাই আমাদেরকে বাঁচাতে তোমাদেরকে এই ভবিষ্যৎ যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এর পরপরই পুরো বিশ্বে বিষয়টা চাঞ্চল্যের জন্ম দেয় এবং বিশ্বের সব থেকে বড় বড় শক্তিধর দেশ এক হতে থাকে এবং এই বিষয় নিয়ে গবেষণা শুরু করে দেয়। গভীর পর্যবেক্ষণের পরে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশগুলো একমত হয় যে না, এই লোকগুলো কথা ঠিকই বলেছে, কারণ 2050 সালের মধ্যেই এক ভয়ঙ্কর এলিয়েনের দল পৃথিবীতে হামলা চালাতে চলেছে। যার কারণে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশগুলো তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কমান্ডো বাহিনী গড়ে তুলতে থাকে এই যুদ্ধে পাঠানোর জন্য। আর এই কাহিনীগুলো শুনে কিছু সাধারণ মানুষও এই যুদ্ধে যোগ দিতে যায়। তবে ভবিষ্যৎ থেকে আসা সেই সৈনিকদের সমস্যা তখনও সমাধান হয়নি, কারণ তাদের আরো বিপুল পরিমাণ আর্মি দরকার ছিল এলিয়েনদের সাথে মোকাবেলা করার জন্য। তবে এক পর্যায়ে দেখা যায় যে সাধারণ মানুষরা তেমন আর আগ্রহ দেখায় না, বরং তারা উল্টা প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়ে। মানুষের যুক্তি ছিল যে এর আগে অনেক কয়বার মানুষকে ভবিষ্যতে পাঠানো হয়েছিল এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য, তবে তারা আর কোনোদিন ফিরে আসেনি। যার কারণে মানুষ আন্দোলন করতে থাকে যে যেটা হয় সেটা পরে দেখা যাবে, তবে আর নতুন করে কোনো মানুষকে ভবিষ্যতে পাঠানোর দরকার নাই। যাই হোক, এই সকল করতে করতে এক বছর পার হয়ে যায় আর এই ব্যাপারটাও আস্তে আস্তে ধামাচাপা পড়ে যেতে থাকে। এর প্রায় এক বছর পরে ডেন তার ক্লাস চালিয়ে যাচ্ছিল, কিন্তু স্কুলের স্টুডেন্টরা তেমন ক্লাসে আগ্রহী ছিল না, কারণ বাহিরে যে আলোচনা চলছিল তাতে তারা মনে করে যে কিছুদিন পরে হয়তো তারা সকলে মারা যাবে। এর মধ্যেই ডেনের ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজটা ওপেন করে দেখতে পায় যে তাকে আর্মি থেকে ডেকে পাঠানো হয়েছে। এই মেসেজটা পাওয়ার পরে সে মনে মনে বেশ খুশি হয়। সে ভাবতে থাকে যে যাক, অবশেষে হয়তো তার আর্মি জীবনটা
আবারও ফিরে পেতে চলেছে, যার কারণে স্কুল শেষ করার পরে সে সাথে সাথে আর্মির বেস ক্যাম্পে চলে যায়। এখানে এসে ডেন কিছুই বুঝতে পারছিল না। তখন একদল আর্মি একটা মেশিন টেনে নিয়ে আসে। এরপরে ডেনের সকল রকম ফিজিক্যাল টেস্ট করার পরে ডেনের একটা ডান হাত তার মধ্যে রেখে দেয়। ডেন ওই মেশিনের মধ্যে হাত ঢুকানোর সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে কয়েক হাজার সুচ তার হাতের মধ্যে বিঁধে যেতে থাকে, যার কারণে সে ব্যথায় একদম কুকড়ে যেতে থাকে। ডেনের এই অবস্থা দেখে সেখানে দাঁড়ানো এক মহিলা আর্মি জানায় যে এই মেশিনের মাধ্যমে ডেনকে ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে পাঠানো হবে। আর ডেনের হাতের মধ্যে তারা এক জিপিএস ট্র্যাকার বসিয়ে দিয়েছে, যার মাধ্যমে ডেন যেখানেই থাকুক না কেন তার লোকেশন ট্র্যাক করা সম্ভব হবে। এসব দেখে ডেন তো পুরাই ভেবা জায়গা খেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে যে কি রে ভাই, আমাকে ডেকে নিয়ে আসলি চাকরি দেওয়ার জন্য, এখন কিনা জুতে বাটাবি? তবে কোনো ব্যাপার না, একজন আর্মি কমান্ডো বলে কথা। তবে হঠাৎ ডেনের মনের মধ্যে একটা চিন্তা বারবার আসছিল, সেটা হলো যদি সে এই যুদ্ধে যে টাইম ট্রাভেলেই মারা যায় তাহলে তার পরিবারের স্ত্রী এবং মেয়েকে কে দেখাশোনা করবে। তখনই ডেনকে জানানো হয় তার মৃত্যু ভবিষ্যৎ শুরু হওয়ার যুদ্ধের অনেক পূর্বেই হবে, মানে 2030 সালের আগেই সে মারা যাবে। এমন খবর শুনে ডেন তার স্ত্রীকে এই সকল কিছু খুলে বলে। তখন তার স্ত্রী তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে চায়, কিন্তু ডেন তখন অসহায়, কারণ তার হাতে যে ডিভাইসটা ইতিমধ্যেই লাগানো হয়েছে এটা দিয়ে তার লোকেশন সহজেই ট্র্যাক করে ফেলতে পারবে আমেরিকান আর্মিরা। ফলে তারা পৃথিবীর যেই প্রান্তে পালিয়ে যাক না কেন তাকে ধরে নিয়ে আসা হবে। আবার এদিকে সে চাইলেও এই যন্ত্রটি তার হাত থেকে খুলতে পারবে না, কারণ এই যন্ত্রের মধ্যে থাকা হাজার হাজার সুচগুলো তার একদম নার্ভের সাথে যুক্ত হয়ে গেছে। তখন অ্যামি জানায় যে তার হাতের এই যন্ত্রটি খুলতে পারবে একমাত্র ডেনের বাবা, কিন্তু ডেন আবার তার বাবাকে আগে থেকেই সহ্য করতে পারত না, কারণ ছোটবেলা থেকেই সে তার বাবাকে কাজে পায়নি। মানে ডেন এবং তার বাবার মধ্যে একটা মনোমালিন্য ছিল। যাই হোক, ডেন তার স্ত্রীর করা অনুরোধে এবার তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবার লোকেশনে যাওয়ার পরে বেশ কয়েক বছর পরে সে তার বাবার মুখোমুখি হয়, কিন্তু পুরনো কিছু বিষয় নিয়ে আলোচনার মধ্যেই তাদের দুজনের মধ্যে তর্ক লেগে যায়, যার কারণে ডেন আবারও মাথা গরম করে তার বাবার কাছ থেকে সাহায্য না নিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় এসে তার স্ত্রীকে বলতে থাকে সে তার বাবার সাহায্য নেবে না, বরং সে বীর পুরুষের মতো ভবিষ্যতে যুদ্ধে যেতে চায় এলিয়েনদের বিরুদ্ধে। তার স্ত্রী এই সকল কিছু শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে এই যুদ্ধে যাওয়া মানে তার হাজবেন্ডের নিশ্চিত মৃত্যু। তবে অবশেষে ডেন তার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়। এরপরে ডেন এই কথাটা অনেক কষ্টে তার মেয়েকে বলে। ছোট্ট মেয়েটি তার বাবাকে একা ছেড়ে যেতে রাজি হচ্ছিল না, তবে ডেন তাকে কথা দেয় যে সে খুব দ্রুতই তার কাছে আবারও ফিরে আসবে। এরপর ডেন বিদায় নিয়ে একটা আর্মি ক্যাম্পে আসে, কারণ এখান থেকেই আগে তাদেরকে কয়েকদিনের প্রশিক্ষণ দেওয়া হবে, যেহেতু যুদ্ধটা খুবই ভয়ঙ্কর বাহিনীর সাথে এবং ক্রিটিক্যাল লেভেলে খেলতে হবে। কারণ এই যুদ্ধটা আর কোনো সাধারণ যুদ্ধ বা ফ্রন্টলাইন থেকে যুদ্ধ করার মতো নয়, এই যুদ্ধটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর একটা বাহিনীর সাথে। এরপর শুরু হয় তাদের একে একে ট্রেনিং এর কাজকর্ম। এরপর তাদেরকে 7 দিনের জন্য ভবিষ্যতে প্রেরণ করা হবে এবং সেই নির্ধারিত সময় শেষ করে তারা আবারও বর্তমানে ফিরে আসবে। প্রশিক্ষণের মাঝখানেই দেখতে পায় একজন মেয়ে জিজ্ঞেস করছে যে যেহেতু তাদের কাছে টাইম টেবিল মেশিন রয়েছে তাহলে কেন তারা সময়ের আগে গিয়ে ওই এলিয়েনদেরকে ধ্বংস করছে না। তখন সেখানে জানানো হয় এই এলিয়েনগুলো কোথায় থেকে এসেছে বা কিভাবে জন্ম নিয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পৃথিবীবাসীর কাছে নাই, এমনকি তাদের স্যাটেলাইটেও এই এলিয়েনদের কোনো ছবি নাই। শুধু তাদের কাছে এতটুকু ইনফরমেশন রয়েছে যে 2048 সালের মধ্যে রাশিয়ার উপরে এই ভয়ঙ্কর এলিয়েনের দল আক্রমণ করবে। পুরো রাশিয়া দখল করার পরে তারা আস্তে আস্তে পুরো পৃথিবীকে ছড়িয়ে যাবে। আর এদিকে তাদের হাতে যে টাইম টেবিল মেশিন রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে টাইম ট্রাভেল মেশিন, মানে এটা দিয়ে তারা স্টেট 2050 সালে পৌঁছাতে পারবে। এক বিন্দু আগেও যেতে পারবে না বা এক বিন্দু পেছনে আসতে পারবে না, যার কারণে তারা ওই এলিয়েনদের আক্রমণের আগে আক্রমণ করে ভবিষ্যতে যেতে পারছে না। তাদের এই সকল কথাবার্তা চলার সময়ে একজন সোলজার জিজ্ঞেস করতে থাকে যে এই এলিয়েনগুলো আসলে দেখতে কেমন হবে। তখন সেখানের মেজর জানায় এই এলিয়েনদের ছবি আজ পর্যন্ত আমাদের কারো হাতে নেই, তবে এলিয়েনদের স্ট্রাকচার এবং অনুমান করে ধারণা করা হচ্ছে যে এরা হতে চলেছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এলিয়েন। আর যদি আমরা অটোমেশন করে এই এলিয়েনের ছবি লাইভ টেলিকাস্ট করে পুরো বিশ্ববাসীর কাছে প্রচার করি তবে সাধারণ মানুষজন তাদেরকে দেখে ভয় পাবে, যার কারণে এই ব্যাপারটা তারা প্রকাশ করছে না। তাদের এই সকল কথাবার্তার সময়ে হঠাৎ চারপাশে সাইরেন বেজে ওঠে, মানে তাদেরকে এখনই যুদ্ধের জন্য মুভ অন করতে হবে। তাদের সবাইকে একটা রুমে দাঁড় করানো হয়, সেখানে একটা ওয়ার্ম হোল ওপেন করা হয় আর এটা দিয়েই তারা একে একে ভবিষ্যতে যাবে। এখানে তাদের সকল সিকিউরিটি চেকিং করার পরে একে একে সবাই মিলে ওয়ার্ম হোলের ভেতরে প্রবেশ
করতে থাকে। এমন সময় কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে তাদের কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। এটার ফলে যারা অলরেডি ওয়ার্ম হলে ঢুকে পড়েছে তারা ভুলভাল জায়গায় গিয়ে ল্যান্ড করছিল, আর এর ফলে সেখানে থাকা কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু ভাগ্যক্রমে ডেন একটা সুইমিং পুলে ল্যান্ড করলে আপাতত সে প্রাণে বেঁচে যায়। তবে এবার সে যখন সুইমিং পুল থেকে রাস্তায় বের হয়ে আসে, তার চোখের সামনে আমেরিকার মায়াবী সিটি ততক্ষণে আগুনে পুড়ে জ্বলছিল। এই অবস্থা দেখে ডেন বুঝতে পারে যে তার পরবর্তী প্রজন্মের জন্য কি ভয়ঙ্কর অবস্থার অপেক্ষা করছে। যখন ডেন বুঝতে পারছিল না সে কি করবে, তখনই তার সাথে একজন কর্নেল যোগাযোগ করে এবং ডেনকে তার সঙ্গে থাকা অন্য লোকদের পরবর্তী মিশন সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়ে জানায়। তাদের একটা দল একটা বিল্ডিং এর ভেতরে আটকা পড়েছে, আর সেখানেই তাদের উপরে আক্রমণ করছে ওই ভয়ঙ্কর এলিয়েনের দল। আর ডেনের কাজ হলো এলিয়েনদের হাত থেকে তাদের টিমমেটদেরকে বাঁচিয়ে নিয়ে আসা। এরপর ডেন তার দল নিয়ে সে বিল্ডিং এর ভেতরে ঢুকতে শুরু করে। সে খুব সতর্কভাবে কাঁধে রাইফেল নিয়ে মুভ অন করছিল, কিন্তু একটু পরে তারা ওপরে তাকিয়ে বুঝতে পারে সেখানে অনেককেই মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে যাদেরকে উদ্ধার করতে তারা এসেছে তারা আর কেউ জীবিত নাই। যখন ডেন এবং তার টিম এই খবরটা তাদের আমেরিকার বেস ক্যাম্পে জানায়, তখন বেস ক্যাম্প থেকে জানানো হয় যে যেহেতু তাদেরকে রেস্কিউ করা সম্ভব হচ্ছে না, এবার বিল্ডিং এর ল্যাবরেটরি থেকে বিজ্ঞানীদের রিসার্চ পেপার এবং স্যাম্পলগুলো যত্ন সহকারে পৃথিবীতে নিয়ে আসতে হবে। বেস ক্যাম্পের ইনস্ট্রাকশন অনুযায়ী ডেন এবং তার টিম আস্তে আস্তে বিল্ডিং এর ভেতরে ল্যাবরেটরির দিকে এগিয়ে যেতে থাকে। তবে এখানেই তারা সামনে এগোতেই তাদের ওপরে ভয়ঙ্কর ভাবে ওই এলিয়েনগুলো প্রথমবারের মতো আক্রমণ করে। এই আক্রমণ তারা কোন দিক দিয়ে সামলাবে কিছুই বুঝতে পারছিল না, ফলে হিতাহিত জ্ঞান ছেড়ে দিয়ে তারা নিজের জান রক্ষার্থে এলিয়েনদের ওপরে আক্রমণ করা শুরু করে। আর এদিকে ওই ভয়ঙ্কর এলিয়েনগুলো তাদের জানের মায়া ছেড়ে দিয়ে সৈন্যদের ওপরে তেড়ে আসতে শুরু করে। যখন ডেন পরিস্থিতি সামাল দিতে পারছিল না, এবার সে বেস ক্যাম্পে জানায় যে এলিয়েনরা তাদের পুরো টিমকে শেষ করে দিচ্ছে। তখন বেস ক্যাম্প থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এলিয়েনদের সংখ্যা বেশি হওয়ায় এবার এয়ার স্ট্রাইক করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বেস ক্যাম্প। মানে বোমা দিয়ে পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছে। এটার ফলে ডেনকেও তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসতে হবে। এদিকে এই সবকিছু চললেও ডেন ঠিক টাইম মতোই ল্যাবরেটরিতে পৌঁছায় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে থাকে। সেখান থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তারা এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়ে। মানে এক একটা এলিয়েন তাদের উপরে অ্যাটাক করার জন্য প্রিপারেশন নিয়ে বসে রয়েছে। এই এলিয়েনগুলোর নাম ছিল হোয়াইট স্পাই। এরা যুদ্ধের অস্ত্র হিসেবে এক ধরনের কাটার মতো জিনিস ছুঁড়ে মারে, যেটা অনেকটা বুলেটের মতো। এর মধ্যেই সেখানে আরো এলিয়েন এসে জড়ো হতে থাকে। একদিকে আর্মিরা তাদের নিজেদের জীবন বাঁচাতে এবং এলিয়েনরা আর্মিদেরকে খাওয়ার জন্য দুই পক্ষের মধ্যে বেশ ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। তবে এলিয়েনদের সঙ্গে কিছুতেই এই আর্মিগুলো পেরে উঠছিল না, কারণ এলিয়েনদের শরীর এতটাই শক্ত ছিল যে তাদের এই অ্যামো বুলেটগুলো এলিয়েনদের শরীরে ভেদ করতে পারছিল না। তবে এর মধ্যে ডেন হঠাৎ করে একটা এলিয়েনকে ফায়ার করলে সেটা প্রথমবারের মতো এলিয়েনের ভেতরে ঢুকে যায়। এবার ডেন বুঝতে পারে যে এই এলিয়েনগুলোর মাত্র দুইটা দুর্বল জায়গা রয়েছে, একটা হলো তাদের গলার নিচে এবং আরেকটা হলো তাদের পেটের নিচে। ডেন আসলে সেই জায়গাতেই হিট করতে পেরেছিল। এরপর থেকে সকলে মিলে দুর্বল পয়েন্টগুলোতে ফায়ার করতে থাকে আর কোনো রকমে সেখান থেকে যান বাঁচিয়ে বের হতে থাকে। তবে এই এলিয়েনগুলো মানুষের থেকে ছিল এক কদম আগে, মানে এদের বুদ্ধিমত্তা মানুষের থেকেও প্রখর ছিল। যখন তারা বুঝতে পারে যে আর্মিরা তাদের দুর্বল পয়েন্ট খুঁজে বের করেছে, এবার তারা সিগন্যাল দিয়ে বাকি এলিয়েনদেরকে ডেকে নিয়ে আসতে থাকে। আর এদিকে আমেরিকান বেস ক্যাম্পে দেখা যায় যে ফাইটার পাইলটরা ইতিমধ্যেই বড় বড় বোমা নিয়ে রওনা দিয়েছে পুরো বিল্ডিংটাতে এয়ার স্ট্রাইক করে উড়িয়ে দেওয়ার জন্য। ডেন দেখতে পায় যে সেখানে আরো বিপুল পরিমাণ এলিয়েন এসে তাদেরকে চারিপাশ থেকে ঘিরে নেওয়া শুরু করেছে। এই কাহিনী দেখে ডেন এবং একজন মেয়ে সোলজার সিদ্ধান্ত নেয় যে বাকি লোকদেরকে এখান থেকে সরিয়ে দেবে এবং দুজনেই এলিয়েনদের সামনে যেয়ে দাঁড়িয়ে তাদের সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে। এতে যদি তাদের জীবনও চলে যায় তবে যাক, প্ল্যান মোতাবেক ভারী গানগুলো নিয়ে এলিয়েনদের সামনে ফ্রন্ট লাইনে ফায়ার করতে থাকে। এই সুযোগে বাকি আর্মিরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর কিছুক্ষণের মধ্যে ফাইটার পাইলটও সেখানে পৌঁছে যায় এবং এয়ার স্ট্রাইক করে পুরো বিল্ডিং এ বিস্ফোরণ ঘটিয়ে বিল্ডিংটাই উড়িয়ে দেয়, যার মধ্যে থাকা সকল এলিয়েন একসাথে মারা পড়ে। তবে এই ভয়ঙ্কর বিস্ফোরণে ডেন এবং তার সাথে থাকা ওই ফিমেল আর্মি কমান্ডো সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন ডেনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে একটি জায়গায় পড়ে রয়েছে। এই জায়গাটির নাম ডেমিক্যাল রিপাবলিক। তারা এখানে একটি লাল টি শার্ট পরা ব্যক্তিকে বসে থাকতে দেখে। এই লোকের নাম হলো ডোরিয়ান। আসলে এই লোক প্রায় 3 বার টাইম
ট্রাভেল করেছে শুধুমাত্র এলিয়েনদের সাথে যুদ্ধ করতে। এখানে ডেন তার কাছে যায় এবং সে জানতে পারে যে এই লোকটা ক্যান্সারে আক্রান্ত এবং পূর্বে সে একজন আর্মি কমান্ডো ছিল, যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সারের কাছে বিড়ালের মতো আত্মসমর্পণ না করে এলিয়েনদের সাথে বীরের মতো যুদ্ধ করে মারা যেতে চায়। ডেন ওই জায়গা থেকে একটু সামনে এগোতেই একটা মেয়েকে দেখতে পায়। এবার সে ওই মেয়েটির কাছে যায় এবং খুব ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং তার নিজেরই মেয়ে মিউরি। সে তার মেয়ে মিউরিকে বলতে থাকে যে সে কেন টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে। তখন মিউরি তার বাবার দিকে এক রহস্যময় চাহনি দিয়ে তাকায়। এখানে মিউরি তার বাবাকে কারণ না বলে শুধুমাত্র বলে যে তাকে দেখার জন্যই সে টাইম ট্রাভেল করে এসেছে। তবে মিউরি এখানে কেন এসেছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। যাই হোক, মিউরি তার বাবাকে বলে যে তাদের সামনে একটা মিশন রয়েছে যেখানে পৃথিবীর মানুষ এক ধরনের পয়জন আবিষ্কার করেছে যেগুলো দিয়ে ওই এলিয়েনদেরকে মেরে ফেলা সম্ভব, আর এটি তারা একটা এলিয়েনের আস্তানায় প্রয়োগ করেছে, যার কারণে শত শত এলিয়েন ইতিমধ্যে মারা পড়েছে। তবে এর মধ্যেও একটা এলিয়েন তখনও জীবিত ছিল। তবে এবার খোঁজ খবর নিয়ে জানা যায় যে সেটা হচ্ছে একটা কিং এলিয়েন, মানে সকল এলিয়েনদের রাজা। আর মিউরিকে পাঠানো হয়েছে এই কিং এলিয়েনকে ধরে নিয়ে যাওয়ার জন্য, যেন তার বডিতে রিসার্চ করার পরে জানা যায় যে এই পয়জনটি কেন তার শরীরে কাজ করছে না। মিউরির মুখে এই প্ল্যানের কথা শুনে এবার ড্যানি তার পুরো টিম নিয়ে হেলিকপ্টারে তুলে নেয়, আর সেই হেলিকপ্টার নিয়ে এবার কিং এলিয়েনের আস্তানার দিকে যেতে থাকে। হেলিকপ্টারের মধ্যে যাওয়ার সময়ে ডেন আরো জানতে পারে যে এই এলিয়েনরা মানুষদেরকে মারতে নয় বরং মানুষদেরকে খাবার হিসেবে ব্যবহার করছে, আর এভাবে একে একে খেতে খেতে সকল মানুষকে নিঃস্ব করে দিয়ে তারা পুরো পৃথিবীতে তাণ্ডব চালাবে। এই সকল কথা বলতে বলতেই তারা ইতিমধ্যেই কিং এলিয়েনের আস্তানায় পৌঁছে যায় এবং চারপাশ থেকে তারা নেমে যেয়ে তার উপরে অ্যাটাক করতে থাকে। তবে এই এলিয়েনটা এতটাই শক্তিশালী ছিল যে তার তাণ্ডবে আশেপাশে থাকা সকল কমান্ডো মারা পড়তে থাকে। এমনকি ওই এলিয়েনের সিগন্যালে আশেপাশে থেকে হাজার হাজার এলিয়েন এসে তাদের পাশে জড়ো হতে থাকে। এমন ভয়ঙ্কর পরিবেশ দেখে বা ডেন আর চুপ থাকতে পারে না। সে হেলিকপ্টার থেকে রাইফেল তুলে নেয় আর ফ্রন্ট লাইনে নেমে পড়ে তার মেয়েকে বাঁচাতে। এভাবে অনেকক্ষণ ধরে চলতে থাকে আর্মি ভার্সেস ভয়ঙ্কর এলিয়েনের মারাত্মক রকমের যুদ্ধ। আর এক পর্যায়ে আর্মি টিম বুদ্ধি খাটিয়ে কিং এলিয়েনকে একটা খাঁচার মধ্যে আটকে ফেলতে সক্ষম হয় এবং সেই খাঁচাটি হেলিকপ্টারের সাথে বেঁধে নিয়ে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু ডেন এবং মিউরি তখনও সেখানেই ছিল ফ্রন্ট লাইনে এলিয়েনদের সাথে যুদ্ধ করা অবস্থায়। এবার সে বুদ্ধি খাটিয়ে সেখানে থাকা আর্মিদের একটা ভ্যানে তুলে নেয় তার মেয়েকে এবং সেখান থেকে কোনো রকমে জান বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়। গাড়িতে আসার সময়ে মিউরি এবার তার বাবা ডেনকে আসল সত্য কথা বলে দেয় যে সে কেন এখানে এসেছে। আমরা মুভির শুরুতেই দেখেছিলাম যে ডেন তার পরিবারকে খুব ভালোবাসলেও তার পছন্দের চাকরি না পাওয়ার ফলে সে বেশ হতাশ ছিল এবং একটা ভালো চাকরি পেলে সে তার পরিবার থেকে দূরে সরে যেতে চাচ্ছিল। এমনকি এটি এক সময়ে ডেনের বাবাও ডেনের সঙ্গে করেছিল। আর এই পরিবার থেকে চলে যাওয়ার ঠিক 7 বছর পরে ডেনের একটা কার দুর্ঘটনা ঘটবে, আর সেই দুর্ঘটনায় ডেন মারা যাবে। আর টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে এই কথা জানতে পেরে ডেনের মেয়ে মিউরি তার সাথে দেখা করতে এসেছে, কারণ সে চাচ্ছিল যে তার বাবা মারা যাওয়ার আগে অন্তত তার সাথে শেষবারের জন্য একবার দেখা করুক। মানে এখানে আমরা বুঝতে পারি যে ডেন আসলে এই এলিয়েনদের সাথে যুদ্ধ অবস্থায় মারা যাবে না, মানে কাহিনী সামনে আরো বাকি রয়েছে। এরই মধ্যে সেখানে একটি হেলিকপ্টার চলে আসে। মূলত এটি ছিল সেই হেলিকপ্টার যেটি তাদেরকে রেস্কিউ করতে এসেছিল। এরপর হেলিকপ্টার তাদেরকে তুলে নিয়ে একটা তেল উত্তোলনের জাহাজের কাছে এসে থামে। এই জাহাজটাতে আছে টাইম ট্রাভেল চেঞ্জিং মেশিন, আর এই মেশিনটার মাধ্যমে তারা টাইম ট্রাভেল করে আবারও পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই জায়গাতে মিউরি এসে সেই আটক করে আনা কিং এলিয়েনের উপরে এক্সপেরিমেন্ট চালাতে থাকে, কারণ তার আগে থেকে একটা প্রশ্ন যে তাদের আবিষ্কৃত পয়জনে সকল এলিয়েন মারা গেলেও এই কিং এলিয়েনের মধ্যে এমন কি রয়েছে যে ওই পয়জনটি তার শরীরে কাজ করছে না। প্রথমে কয়েকবার সে বারবার ব্যর্থ হয়ে পড়ছিল, তবে এবার সে হাল না ছেড়ে আরো জোর দিয়ে সেটার উপরে টেস্ট চালাতে থাকে। এদিকে মিউরি তার বাবা ডেনকে জানায় যে তাদের হাতে সময় খুব একটা বেশি নেই, কারণ এর মধ্যে এলিয়েনদের সংখ্যা খুবই বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে। আর এই বিপুল পরিমাণ এলিয়েনের সামনে মানুষের এই সামান্য অস্ত্র নিয়ে টিকে থাকা খুবই কঠিন হবে। তাই মিউরি ডেনকে বলে সে যেন এই কিং এলিয়েনের স্যাম্পলটা পৃথিবীতে অতীতে নিয়ে চলে যায়, আর এটার উপরে গবেষণা করে বিজ্ঞানীরা যেন আবারও সেই পয়জনটা বানিয়ে নিতে পারে, যেটা দিয়ে পুরো এলিয়েনদেরকে তছনছ করা সম্ভব হবে। তখনই মিউরি মনিটরে দেখে যে তাদের একটা পজিটিভ নিউজ এসেছে, তা হলো যে তাদের এই রিসার্চ সফল হয়েছে। মিউরি এই কিং এলিয়েনের ডিএনএ রিপোর্ট
পরীক্ষা করে এমন কিছু টক্সিন বানাতে সক্ষম হয়েছে যেটা দিয়ে পুরো এলিয়েনকে ধ্বংস করা সম্ভব হবে। তাদের এই সকল খুশির মধ্যেই হঠাৎ করে তারা দেখতে পায় যে তাদের আটক করে রাখা কিং এলিয়েন গর্জন করে ওঠা শুরু করেছে। আর তার এই মারাত্মক রকমের গর্জনের কারণে আশেপাশে থাকা সকল এলিয়েন তাদের জাহাজের দিকে ছুটে চলে আসছে। আর এত পরিমাণ এলিয়েনকে আটকানোর ক্ষমতা তাদের সেই মুহূর্তে ছিল না। অন্যদিকে ডেনের আবার টাইম ট্রাভেলেরও সময় চলে এসেছে। এখন ডেন যদি এখানে এলিয়েনদের হাতে মারা পড়ে তবে সে আর টাইম ট্রাভেল করে পৃথিবীতে ফিরে যেতে পারবে না, যার কারণে এই স্যাম্পলটাও আর পৃথিবীতে পৌঁছাবে না। তাই মিউরি তার বাবাকে বলতে থাকে যে তুমি যে করে হোক টাইম ট্রাভেল করো আর পৃথিবীতে এই স্যাম্পল নিয়ে পৌঁছে দাও। তাদের এই কথাবার্তার মধ্যে হঠাৎ করে চারপাশ থেকে ভয়ঙ্কর সব এলিয়েনের দল এসে তাদের পুরো জাহাজের উপরে তাণ্ডব শুরু করে দেয়। আর তারা এমন ভয়ঙ্কর ভাবে হামলা চালায় যে পুরো জাহাজটাকেই তারা ছিঁড়ে ফুড়ে একদম শেষ করে দিয়েছিল। আর এই আক্রমণের মধ্যে মিউরি হঠাৎ করে জাহাজ থেকে সমুদ্রের মধ্যে পানিতে পড়ে যেতে থাকে। তবে ডেন তার মেয়ের হাত ঠিকই ধরে ফেলে, কিন্তু তখনই ওই এলিয়েনদের আক্রমণের কারণে পুরো জাহাজটাই ভেঙে পড়তে থাকে, যার ফলে মিউরিও শেষ পর্যন্ত জাহাজের সাথে তলিয়ে যায় অতল পানির নিচে। ডেন যখন আর মিউরিকে বাঁচাতে পারে না তখন সে আর সময় নষ্ট না করে টাইম ট্রাভেল মেশিনের মধ্যে ঢুকে পড়ে আর সেখান থেকে টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে সেই পয়জন নিয়ে। ডেন যখন বর্তমানে ফিরে আসে তখন সেখানে লেফটেন্যান্ট হার্ট তার সঙ্গে দেখা করতে আসে। ডেনের জ্ঞান ফিরে আসলে তখন তাকে একটা বেডে শুয়ে থাকতে আমরা দেখতে পাই এবং তার কাছে ছিল এলিয়েনদেরকে মারার সেই বিষাক্ত ভাইরাসটা যেটা তার মেয়ে আবিষ্কার করে তার হাতে দিয়েছিল। কিন্তু এখানে আসার পরে এবার ডেন জানতে পারে যে তারা যেই মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাচ্ছিল সেই মেশিনের মধ্যে কারিগরি কিছু ত্রুটি দেখা গেছে, যার কারণে ডেন চাইলেও আর এখন ভবিষ্যতে যেতে পারবে না। আর এতক্ষণে ভবিষ্যতে থাকা সকল সোলজার হয়তো এলিয়েনের তাণ্ডবে মারা গেছে। এই সকল কিছু শুনে ডেন বেশ হতাশ হয়ে পড়ে। এখানে ডেনকে বলা হয় যে তাদের এই প্রজেক্ট এখানেই শাটডাউন করে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত তাদের টাইম ট্রাভেল মেশিনটি পুনরায় ঠিক না করা হবে। যাই হোক, পরের দিন ডেন এবার সেই ডোরিয়ান নামক লোকের সাথে যোগাযোগ করে যে তিনবার টাইম ট্রাভেল করে ফিউচারে গিয়েছিল। আর এই ডেরিয়ান তো ক্যান্সারে আক্রান্ত, এটা তোমরা সকলেই জানো। তার কাছে একটা এলিয়েনের নখ ছিল। এই নখটি নিয়ে যাওয়া হয় তাদের দলের আরেক সদস্য চার্লির কাছে। চার্লি নখটি পরীক্ষা করে দেখতে পায় নখের ভেতরে কিছু ভস্য বা ছাই রয়েছে। আর টেস্ট করে জানা যায় এই ছাইটা ভলকানি ছাই। আর এই ভলকানির ছাই পাওয়া যায় যখন কোথাও কোনো আগ্নেয়গিরি জেগে ওঠে। তবে সায়েন্টিস্টরা জানায় এই ছাইটা রাশিয়ার নয়, বরং এটা চায়না বা নর্থ কোরিয়া থেকে পাওয়া কোনো ভলকানির ছাই। এলিয়েনরা তো প্রথমে আক্রমণ করেছিল রাশিয়াতেই। ডেন ভাবতে থাকে যে তাকে এই বিষয়ে সঠিকভাবে কে সাহায্য করতে পারে। হঠাৎই তার মনে পড়ে যে সে যখন স্কুলে পড়াতো তার ক্লাসে একজন ছাত্র ছিল যে এই ভলকারি বিষয় নিয়ে বেশ কৌতূহলী ছিল। এরপর ডেন এবং তার টিম তার সেই ছাত্র কাছে চলে যায় এবং তার সাথে এই ব্যাপারে কথা বলতে শুরু করে। সেই ছেলেটি এবার সেই ভলকানো ছাই পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এই ছাইটা হচ্ছে প্রায় 9640 বছর আগের ছাই, মানে প্রায় 10,000 বছর আগের পুরনো। আর সেই সময়টা ছিল মিলেনিয়াম ইরাম্পোসামের যুগ। আর সেই সময়টাতে চায়না এবং কোরিয়ার মধ্যবর্তী একটা স্থানে আগ্নেয়গিরি জেগে উঠেছিল যার নাম ছিল চ্যাংবাই আগ্নেয়গিরি। আর সেটি হঠাৎ বিস্ফোরিত হয় যার ফলে আশেপাশের এলাকায় কয়েক হাজার পারমাণবিক বোমার মতো শক্তি উৎপাদন হয়েছিল। আর এই ছাইগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। আর এই সীমানার মধ্যে রাশিয়া নামক দেশও ছিল। ঠিক এরপরে শুরু হয় বরফের যুগ। আগ্নেয়গিরির আশপাশ এলাকায় বরফের নিচে ঢাকা পড়ে যেতে থাকে। আর এই কারণেই বিজ্ঞানীরা কৌতূহলবশত সেই জায়গা খনন করতে বাধ্য হয়। আর সেখানে মাটির কয়েক হাজার ফুট নিচে সেই আগ্নেয়গিরির ছাই খুঁজে পেয়েছিল। এই বিষয়গুলো ছেলেটা তার ল্যাপটপে দেখে বর্ণনা করছিল, যেটা সে তার রিসার্চ থেকে সেখানে নোট করে রেখেছিল। এরপর তারা একটা মানচিত্রে পরবর্তী 30 বছরের বরফের বিস্তরটা দেখে একটা কনসেপ্ট তৈরি করতে থাকে। মানে 30 বছর পরে বরফগুলি গলতে গলতে কোথায় যে শেষ হবে, অর্থাৎ যেখানেই শেষ হবে সেখানেই আসল লোকেশনটা তারা ট্র্যাক করতে পারবে। পুরো বিষয়টা ক্যালকুলেশন করার পরে সকলের মাথা একদম আকাশ ভেঙে পড়ে, কারণ এলিয়েনগুলো এত বছর ধরে এই বরফের নিচে মানে পৃথিবীতেই চাপা পড়ে রয়েছে। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে বরফগুলো গলতে শুরু করে আর তখনই বরফে চাপা থাকা এলিয়েনগুলো লোকালয়ে ঢুকে পড়বে। ডেন যখন এলিয়েনদের লোকেশন ক্যালকুলেশন করে বের করে এবার সে বুঝতে পারে যে তাকে এখন কোথায় যেতে হবে। কিন্তু অন্য একটি দেশের ভূখণ্ডে ঢুকতে হলে তাকে সরকারি সহায়তার প্রয়োজন। কিন্তু ডেন এই বিষয়ে মার্কিন সরকারের কোনো সহায়তা পায় না, কারণ আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক যে মোটেও ভালো না সেটা তোমরা ভালো
ভালো করেই জানো। মানে তার হাতে প্রমাণ থাকার পরেও সে পৃথিবীবাসীকে বাঁচাতে পারছে না। হঠাৎ ডেনের মনে পড়ে যে তাকে একজন মানুষই সাহায্য করতে পারে, আর সেটা হলো তার বাবা জিম। এবার সে আর কোনো মান অভিমান না রেখে তার বাবার সামনে যায় আর সরাসরি তার বাবাকে এই সকল ঘটনাগুলো খুলে বলতে থাকে, এমনকি নিজের অপরাধের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়। তার বাবাও ব্যাপারটা বুঝতে পারে এবং তার ছেলেকে ক্ষমা করে দিয়ে এই মিশনে হেল্প করার জন্য সাহায্য করতে রাজি হয়। আসলে ডেনের বাবা এক সময়ে আমেরিকার সামরিক বাহিনীর বড় একজন কর্মকর্তা ছিল। আমেরিকার ডিফেন্সে থাকা এয়ার ডিফেন্স কন্ট্রোলার রুমের সাথে যোগাযোগ করে তার ছেলের এই প্রাইভেট জেটটি রাশিয়ার দিকে যাওয়ার পারমিশন নিয়ে দেয়। এরপরে ডেন এবং তার টিম নিয়ে সেই এরোপ্লেন নিয়ে রাশিয়ার দিকে উড়ে যেতে থাকে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে চারপাশ বরফে ঢাকা ছিল। এরপর প্লেনের মধ্যে থেকে সেই গাড়িগুলোকে বের করে এবং সেই গাড়িতে করে তারা আস্তে আস্তে লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে কিছু দূর আগানোর পরেই সেই গাড়িগুলো কাজ করছিল না। এমনকি ডেন দেখতে পায় যে তার আশেপাশে থাকা কোনো ম্যাগনেটিক ডিভাইস কাজ করছে না, এমনকি তাদের কম্পাসও কাজ করছিল না। তখন ডেনের মনে সন্দেহ জাগতে থাকে যে হয়তো আশেপাশে বড় কোনো স্পেসশিপ রয়েছে যেটাতে চড়ে এলিয়েনরাই পৃথিবীতে ল্যান্ড করেছিল। আর কোনো দেরি না করে এবার তারা সেখানে একটা বিস্ফোরণ ঘটায় আর বরফের ওপরের স্তরটা ফাটিয়ে সরিয়ে দেয়। এরপর তারা সেই বিস্ফোরণের জায়গা ধরে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর আগানোর পরেই তারা দেখতে পায় যে তাদের সামনে রয়েছে এলিয়েনের বিশাল একটা স্পেসশিপ। তবে এক প্রকার বাধ্য হয়ে ডেন এবং তার টিমমেট একে একে স্পেসশিপের ভেতরে ঢুকতে থাকে। অন্যদিকে চার্লি এবং জেমস তখন বাইরে দাঁড়িয়ে থেকে তাদেরকে পাহারা দিচ্ছিল। ডেন এক সময়ে স্পেসশিপের কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানে সে একটা জিনিস দেখে একেবারে থমকে যায়। সেটা হলো সেখানে তারা একটা ভিন্ন প্রজাতির এলিয়েনকে দেখতে পায়। অর্থাৎ এর আগে সেই আক্রমণকারী হোয়াইট স্পাইক প্রজাতির এলিয়েন ছিল না। এক সময়ে ডেন এবং তার টিম সবাই বুঝতে পারে যে মূলত এই এলিয়েনগুলোই পৃথিবীতে তাদেরকে আক্রমণ করতে চেয়েছিল। আর যেই এলিয়েনগুলোকে আমরা দেখেছি সেগুলো ছিল এই এলিয়েনদের সোলজার এলিয়েন। তবে হয়তো কোনো ভুলের কারণে তাদের এই স্পেসশিপটা এখানেই ক্র্যাশ করেছিল। এখানে ডেন বুঝতে পারে যদি এই এলিয়েনগুলো কোনো রকমে আবারও জান ফিরে পায় তবে ভয়ঙ্কর রকমের তাণ্ডব শুরু করবে। তাই আর দেরি না করে তাদের কাছে থাকা সেই ভাইরাসগুলো সকলের শরীরে পুশ করে দেয় আর তাদেরকে মেরে ফেলতে থাকে। কিন্তু এরই মধ্যে একটা সমস্যা ঘটে যায়। মানে সেখানে থাকা একটা এলিয়েন হঠাৎ করে জেগে ওঠে আর সে হুঙ্কার দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে ভয়ঙ্কর এলিয়েন দল বেঁধে সেখানে আসতে শুরু করে। ডেনের টিম এটা দেখে সেখান থেকে পালানো শুরু করে। এই অবস্থা দেখে ডোরিয়েন এসে ডেনকে বলতে থাকে, তুমি তোমার টিম নিয়ে আমেরিকাতে ফিরে যাও, আমি একাই এদের সাথে লড়াই করব। ফলে ডেন তার পুরো টিম নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। এবার ডোরিয়েন তার মধ্যে থেকে একটা শক্তিশালী বোমা ব্লাস্ট করে আর এই ব্লাস্টে পুরো এলিয়েন প্রজাতি সহ তার পুরো স্পেসশিপ সেখানে ধ্বংস হয়ে যায়। সেই সাথে ডোরিয়েনও তার জীবন বিসর্জন দিয়ে দেয়। তখনই তার বাবা তাকে একটি দুঃসংবাদ দেয়। তিনি বলতে থাকে, তুমি যখন স্পেসশিপ থেকে বের হয়ে আসছিলে বিস্ফোরিত হচ্ছিল, তার আগে একটা বিশাল আকার এলিয়েন সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে ডেন বুঝতে পারে যে এটা হলো সেই কিং এলিয়েন। এক সময় তারা এলিয়েনের পায়ের ছাপ দেখে দেখে সামনে এগোতে থাকে আর অবশেষে কিছু দূর আগানোর পরে তারা এলিয়েনটাকে খুঁজে পায়। এরপরে তারা তিনজনে সেই এলিয়েনকে স্নাইপার টার্গেটে করে স্নাইপার থেকে গুলি করতে থাকে। কিন্তু এই হোয়াইট স্পাইক এলিয়েনের চামড়া অতিরিক্ত মোটা হওয়ার কারণে গুলি তার শরীর ভেদ করছিল না, বরং সেই কিং এলিয়েনটা ডেনের দিকে তেড়ে আসতে থাকে। এদিকে ডেন এবং জেমস দুজনেই মিলে এলো পাথারে গুলি ছুটতে থাকে যখন এলিয়েনটা একদম তাদের কাছে এসে পড়ে। আর এই সুযোগে ডেন তার হাতে থাকা সেই ভাইরাসটি এলিয়েনের পেটের নিচে থাকা নরম জায়গা দিয়ে পুশ করে দেয়। কিন্তু এই এলিয়েনটা ছিল খুবই চালাক। সে এটার বিষক্রিয়া বুঝতে পেরেই তার শরীরের অংশ নিজের হাতেই ছিঁড়ে ফেলে আর এলিয়েনটা তার সুর দিয়ে তাদের সাথে মারাত্মক রকমের আক্রমণ চালাতে থাকে। মানে কিছুতেই তারা এই এলিয়েনের সাথে পেরে উঠছিল না। এমন পরিস্থিতিতে ডেনের বাবা জেমস সিদ্ধান্ত নেয় যে সে এই এলিয়েনের সামনে যাবে আর নিজের জীবন বিসর্জন দিবে। আর এই সুযোগে ডেন যেন ওই এলিয়েনের ঘাড়ের উপর উঠে যেয়ে তার নরম জায়গা দিয়ে ভাইরাসটি তার শরীরে পুশ করে। তবে এই কথা শুনে ডেন কোনোভাবে রাজি হচ্ছিল না, কারণ সে ভবিষ্যৎ থেকে দেখে এসেছে যে তার মেয়ে মারা যাবে। তাই সে তার বাবাকে তার নিজের চোখের সামনে মরতে দিতে চায় না। তাদের তিনজনের সাথে চলতে থাকে ওই এলিয়েনের মারাত্মক রকমের লড়াই। আর এই লড়াইয়ের মাঝে ডেন শুধুমাত্র একটা সুযোগ খুঁজতে থাকে। ঠিক এক সময়ে ডেন এলিয়েনটার কাঁধের উপর উঠে পড়ে আর সেই নরম জায়গা দিয়ে এলিয়েনের গলার মধ্যে তার হাতে থাকা ভাইরাস পুশ করে দিতে সক্ষম হয়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভাইরাসটি নার্ভ দিয়ে এলিয়েনের পুরো শরীরে ছড়িয়ে যায়, যার কারণে তার পুরো শরীরে পচন ধরতে শুরু করে। আর এভাবে কিছুক্ষণ
কিছুক্ষণের মধ্যেই চোখের পলকে সেই এলিয়েনটা অবশেষে তার পাতে একেবারে ভস্ম হয়ে যায়। এমন এক ভয়ঙ্কর লড়াইয়ের পরে জেমস, ডেন আর চার্লি পুরোপুরিভাবে তাদের নিজেদের শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং বরফের মাঝেই তারা শুয়ে পড়ে। এরপর তারা তিনজনে মিলে প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ একটু আগেই তারা পুরো পৃথিবীবাসীকে এক ভয়ঙ্কর মহামারী থেকে রক্ষা করেছে। আর এই খবরটা ততক্ষণে পুরো বিশ্বের মিডিয়াতে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেতে থাকে। অবশেষে ডেন এবং তার বাবা জেমস আবারও তার পরিবারে ফিরে আসে এবং আমেরিকাতে ফেরার পরে তাদেরকে সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।